আসসালামু আলাইকুম দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে চট্টগ্রামের পতেঙ্গায় যে বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যেখানে বাংলাদেশের একজন চৌকস পাইলট আসিম জাওয়াদ নিহত হয়েছেন। সৌভাগ্যক্রমে সেদিন বেঁচে গিয়েছেন একজন কো পাইলট উইং কমান্ডার সোহান। আমরা পুরো দুর্ঘটনার বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই, জানতে চাই আসলে সেদিন সত্যি কি ঘটেছিল। ৯ মে ২০২৪ বৃহস্পতিবার ঘড়ির কাঁটা যখন ১০টা ২৫ ঠিক তখনই চট্টগ্রামের সেই পতেঙ্গার জহুরুল্লাহ ঘাঁটি থেকে বাংলাদেশের বিমান বাহিনীর YAK-130 বিমানটি উড্ডয়ন করে। জানিয়ে রাখি, এটি ছিল প্রশিক্ষণ যুদ্ধ বিমান। ১ মিনিট পর, উড্ডয়নের ১ মিনিট পর বিমানটি বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে সেই রানওয়ের কাছাকাছি চলে আসে এবং স্বল্প উচ্চতায় থেকে এইলিরন রোল সংগঠিত করে। তৃতীয় রোলেই বিমানটি স্টাবিলাইজড হয়ে যায়, কিন্তু বিমানবন্দরের রানওয়ের এত কাছাকাছি চলে আসে যে বিমানের পেছনের যে অংশটি, সেই অংশটি বিমানবন্দরের রানওয়ের সেই হার্ড সার্ফেসের সাথে ঘষা খায়। আর ঠিক তখনই কিন্তু বিমানের যে ফিউজিলাজ রয়েছে, অর্থাৎ ইঞ্জিনের নিচের অংশ, সেটি সেই ইঞ্জিনের কিছু অংশ ভেঙে যায় এবং কিছু টুকরো ছড়িয়ে পড়ে। তখনই ইঞ্জিনে আগুন লেগে যায় এবং যে টুকরোগুলো ছড়িয়ে পড়ে সেগুলো আগুন সহ ছড়িয়ে পড়ে। বিমানটি এরপরই থ্রাস্ট বাড়িয়ে ভার্টিক্যাল যে লিফট সেটি অর্জনের চেষ্টা করে। আগুন তখন আরও বিস্তৃতি লাভ করে। এরপর বিমানটি আরেকটু উঁচুতে উঠে বিমানবন্দর এলাকা থেকে দূরে চলে গিয়ে একটি লুপ তৈরি করে রানওয়ের সমান্তরালে কর্ণফুলী নদী বরাবর কিন্তু ফিরে আসে। রানওয়ের শেষ প্রান্ত বরাবর বিমানটি যখন ফিরে এসে কর্ণফুলী নদীতে শেষ ডাইভ দেবে, ঠিক তখনই কিন্তু দুজন ক্রু ইজেক্ট করে। আমরা এখন দেখব আসলে সেদিন সত্যিকারে কি কি ঘটনা সেখানে সম্পৃক্ত ছিল এই দুর্ঘটনার নেপথ্যে। যদি প্রথমেই প্রশ্ন করা হয় যে সেদিন ফ্লাইট প্ল্যানটা কি এরকম ছিল কি না, দেখুন যতটুকু জানা গেছে বিভিন্ন সূত্র থেকে যে সেদিন কিন্তু এই ফ্লাইটটি ছিল বিশেষ অতিথিদের সামনে কসরত প্রদর্শনের জন্য। তো বিভিন্ন ফ্লাইং এবং সামরিক যে ফোরাম রয়েছে সেই ফোরামগুলোতে কিন্তু এই দুর্ঘটনার ফুটেজ নিয়ে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে। অভিজ্ঞ পাইলটরা বলছেন যে এটা আসলে অসঙ্গত হয়েছে, কারণ এটা ঠিক হয়নি। কারণ এত স্বল্প উচ্চতায় কখনোই এইলিরন রোল করা ঠিক না, এটি সম্পূর্ণরূপে মৃত্যু ঝুঁকি। কারণ তারা বলছেন যে যখন এইলিরন রোলটি করা হয় তখন কিন্তু বিমান তার উচ্চতা হারায়, আর এই এইলিরন করার জন্য কিন্তু গতি এবং উচ্চতা দুটির প্রয়োজন হয়। তো এত স্বল্প উচ্চতায় এ ধরনের এইলিরন রোল সংগঠিত করাটাই সম্পূর্ণরূপে আত্মহত্যার সামিল বলে তারা বলছেন। তাহলে প্রশ্ন হচ্ছে সেই দিন ফ্লাইট প্ল্যান কি এরকম ছিল কি না, নাকি এটি আমাদের যিনি পাইলট ছিলেন আসিম জাওয়াদ তার অতি আত্মবিশ্বাসের ফল। এবার আসবো যান্ত্রিক ত্রুটি নিয়ে। দেখুন বিভিন্ন সংবাদ মাধ্যম বলি কিংবা অনেকের মুখে মুখে বিষয়টি চলে এসেছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি ঘটেছে। যদি আমি নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করি বিবিসির বরাত দিয়ে, বিবিসি বলছে বাংলাদেশ বিমান বাহিনী থেকে বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান YAK-130 দুর্ঘটনায় পড়েছে এবং এই দুর্ঘটনার কারণে দেশের একজন পাইলট আসিম জাওয়াদ নিহত হয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে বিমানের পেছনের যে অংশটি যখন রানওয়ের হার্ড সার্ফেসে ঘষা খেলো, এই ঘষা খাওয়ার আগে নাকি পরে যিনি পাইলট ছিলেন কন্ট্রোল রুমকে এই যান্ত্রিক ত্রুটির বিষয়টা নিয়ে কখন অবহিত করলেন এবং কন্ট্রোল রুম কখন জানতে পারলেন যে সেখানে যান্ত্রিক ত্রুটি ছিল। এরপরে বিষয়টা হচ্ছে বিমানের ফিউজেলাজে আগুন। দেখুন যখন বিমানের ফিউজেলাজে অর্থাৎ ইঞ্জিনের নিচের অংশে আগুন ধরে যায় কিংবা বিমানের শেষ অংশে কখন আগুন ধরে যায়, তখন কিন্তু যারা পাইলট থাকেন তারা সাধারণত শুরুর দিকে সেটি দেখতে পান না। তো কন্ট্রোল রুম যে দেখার কথা এ নিয়ে একটি তথ্য উপস্থাপন করতে চাই। দেখুন বেশ কিছু ভিডিও কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিও হয়তো আপনারা দেখেছেন, এই ভিডিওটি বিমানবন্দরের ভেতর থেকেই করা হয়েছে। বলা হচ্ছে যে ভয়েসটা যেভাবে এসছে
বিমানটির যে আগুন ধরেছে সেটাও দেখা যাচ্ছে, আর ভয়েসটা সাথে সাথে এইভাবে আসছে যে একজন বলছেন যে স্যার স্যার দেখেন ডাইভ দেওয়ার মুহূর্তে আগুন ধরেছে। তখন স্যার বলছেন কোনটা? তখন সবাই বলছেন আল্লাহ আল্লাহ। একটা পর্যায়ে একজন বলছেন যে স্যার ছবি নেন। এই যে কথোপকথনগুলো আমরা যখন শুনছি তখন তো বিমানটি জ্বলছে, এটাও দেখা যাচ্ছে, ঠিক না? তার মানে আগুন যে দিনের আলোতে দৃশ্যমান ছিল এটি কিন্তু কন্ট্রোল রুম দেখবার কথা। তো কন্ট্রোল রুম কি বৈমানিকদের জানিয়েছিলেন যে তোমাদের বিমানে আগুন ধরেছে কি না, বা তোমাদের সতর্ক হওয়া উচিত, বা এ ধরনের কোনো ইনস্ট্রাকশন তারা পেয়েছিলেন কি না, কন্ট্রোল রুম আসলে তাদেরকে অবহিত করেছিলেন কি না? এরপর যদি আমি বলি ফ্লাইট যে পাথ যেটা ছিল, দেখুন যখন ভূমিতে ঘষা খেলো, অর্থাৎ বিমানবন্দরের যে রানওয়ের হার্ড সারফেসে ঘষা খেলো বিমানের পেছনের যে অংশটি, এবং সেখানে যে আগুন ধরে গেল, এই আগুন ধরার পর থেকে মানে বিমানটি দেখেন শুরুতে একটু উপরে উঠলো, তারপরে আবার কর্ণফুলী সাগরের দিকে চলে গেল, সেখানে একটি লুপ তৈরি করলো, লুপ তৈরি করে পুনরায় রানওয়ের সমান্তরালে যে কর্ণফুলী নদী বরাবর সেখানে আসলো। হ্যাঁ, এই যে বিষয়টি, এই যে ফ্লাইট পাথ, এটা কতটুকু সঙ্গত ছিল? প্রশ্নটা দেখানো একটা দেখুন। ইজেকশন যে সিদ্ধান্তটা, হ্যাঁ, ইজেকশন সিদ্ধান্তটা যখন পাইলটরা নিয়েছেন, কখন নিয়েছেন? দেখেন আগুন ধরলো ইঞ্জিনের নিচের অংশে, রাইট, শুরুতেই। এরপর কিন্তু আগুন ধরার পর থেকে বলা যায় যে আগুন ধরলো এবং বিমানটি একটা পর্যায়ে আগুন ধরা অবস্থায় কিন্তু শুরুতে যখন আগুনটা ধরলো তখন কিন্তু বিমানটি বিমানবন্দরের যে জনমানবহীন এলাকা সেই এলাকার উপরেই ছিল, তাই না? এক। দ্বিতীয়ত বিমানটি যখন সাগরের দিকে গেল তখন কিন্তু সর্বোচ্চ উচ্চতায় ছিল। তাহলে সর্বোচ্চ উচ্চতায় থাকার পরও সেখানে ইজেকশন করাটা ছিল সবচেয়ে উত্তম, তাই না? তো সেখানে কেন ইজেকশনটা হলো না? তার মানে কন্ট্রোল রুম থেকে কি কোনো ধরনের নির্দেশনা তাদেরকে দেওয়া হয়নি? এক। দ্বিতীয়ত নাকি যিনি পাইলট আমাদের আসিম জয়, উনি ভেবেছিলেন যে যেহেতু এই ত্রুটিটা তার নিজের কারণেই ঘটেছে, সেহেতু তার কেরিয়ার তো শেষ, তাই যে কোনোভাবেই জীবন দিয়ে হলেও মানে এই বিমানটিকে কোনো না কোনোভাবে যদি অবতরণ করানো যায়, এ ধরনের কোনো আত্মবিশ্বাস তার মধ্যে কাজ করেছিল কি না, এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়, তাই না? ইজেকশনটা দেখেন, যতটুকু আমরা জানি যে এই যে যুদ্ধ বিমানটি ছিল, অর্থাৎ প্রশিক্ষণ যুদ্ধ বিমান, এটার যে ইজেকশন সিস্টেমটা এটা সম্ভবত ছিল, সম্ভবত বলছি আবার আমি, K36L, খুব অত্যাধুনিক একটা সিস্টেম, যে সিস্টেমে প্রথমত আপনার সাধারণত যিনি কোপাইলট থাকেন পিছনের দিকে, উনি প্রথমে ইজেক্ট করেন। তো তাই হয়েছিল, যতটুকু আমরা দেখতে পেয়েছি উনি প্রথমে ইজেক্ট করেছেন, কারণ উনি ইজেক্ট প্রথমে তো না করলে মানে সামনের দিকের যে ক্যানোপিটা রয়েছে সেই ক্যানোপি দ্বারা কিন্তু পিছনের ক্যানোপি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে, এক। দ্বিতীয়ত যখন উনি উনি যখন ইজেক্ট করলেন, এরপরে কিন্তু সেই ইজেক্টের কারণেই মানে এই বিমানটি কিন্তু এক পর্যায়ে গতি হারিয়ে কিন্তু স্টল হয়ে নোজ ডাউন করছিল কর্ণফুলী নদীর দিকে। একটা পর্যায়ে কিন্তু আমাদের যিনি পাইলট আসিম জয়, উনি যখন ইজেক্ট করলেন তখন কিন্তু সেটা নেগেটিভ জিতে তার ইজেকশনটা হয়েছিল, কারণ এটা অনেকটা ভূমির দিকে হয়েছিল। দুটো ইজেকশনের মাধ্যমেই কিন্তু প্যারাশুট ছিল সেটা কিন্তু খুলে গিয়েছিল এবং তারা নদীতে অবতরণ করেছিল। প্রত্যক্ষদর্শীদের যদি মানে মুখের ভাষা অনুযায়ী যদি আজকে কথা বলতে চাই, অনেকেই বলছেন যে তারা একজনকে পেয়েছেন সজ্ঞান অবস্থায়, আরেকজন যিনি আসিম জয় তাকে পেয়েছেন মুখে ফেনা ছিল এমন অবস্থায়। সাধারণত মুখে ফেনা আসে হার্ট ফেইলিওর কিংবা যদি শরীরের অন্য কোনো জায়গা থেকে কোনো তরল ফুসফুসে চলে যায়, সেক্ষেত্রে মুখে ফেনা আসে, বিশেষজ্ঞরা তাই বলে থাকেন।
সব শেষে যদি আপনি আলোচনাটা ছোট করতে চান যে তাহলে কোন বিষয়টি দায়ী আসলে এই দুর্ঘটনার জন্য? দুর্ঘটনা তো হতেই পারে, কিন্তু তার এই চলে যাওয়াটার জন্য আমরা আসলে কোন বিষয়গুলোকে নিয়ে ভাবতে পারি? প্রথমত ভাবতে হবে ফ্লাইট প্ল্যানটা কিন্তু যথাযথ ছিল না। স্পষ্ট করে আবার বলছি, ফ্লাইট প্ল্যান যথাযথ ছিল না। কারণ এ ধরনের প্রদর্শনীতে অবশ্যই বিমানটি কোথায় এলিরন রোল সংগঠিত করবে এটি কিন্তু কন্ট্রোল যে রুম রয়েছে কিংবা মানে বিএফ ঘাঁটি রয়েছে তাদের জানার কথা। তো এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, প্ল্যানটা আদৌ সেটা ছিল না। যদি থেকে থাকে তাহলে এটা অবশ্যই ভুল ছিল। দ্বিতীয়ত ইজেকশন যে সিদ্ধান্তটা এটা কিন্তু একটা প্রশ্ন। কারণ ইজেকশনটি কেন, মানে বিমানটি যখন এয়ারপোর্টের জনমানবহীন এলাকার মধ্যে ছিল, অর্থাৎ যখন এয়ারপোর্টের যে বিমান মানে এয়ারপোর্টের যে রানওয়েটা ছিল, রানওয়ের ওখানে যে আগুনটা ধরলো, তারপরে যে বিমানটা উপরে উঠলো, তখন তো সেটা জনমানবহীন একটা এলাকার উপরেই ছিল, তাই না? এক। দ্বিতীয়ত যখন সে সাগরের দিকে গেল তখন সে সর্বোচ্চ উচ্চতায় ছিল, তাহলে তখন কেন ইজেকশনটা হলো না? তখন কেন সঠিক নির্দেশনা তাদেরকে দেওয়া হলো না? নাকি নির্দেশনা দেওয়া হয়েছে, পাইলটরা সেটা শোনেননি? এই আলোচনাগুলো আমাদের করতে হবে। এই আলোচনাগুলোর করার অর্থ হচ্ছে আমরা এই আলোচনাগুলোর মাধ্যমেই কিভাবে আরও সচেতন হতে পারি যেন ভবিষ্যতে এ ধরনের কোনো বিষয় আর আলোচনায় না আসে। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো পাইলটকে যেতে না হয়, ভবিষ্যতে যেন এ ধরনের বিষয়গুলোর পুনরাবৃত্তি না ঘটে। দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।